আমার পারফরমেন্স ভালো লাগেনি মানুষের 2012 থেকে 14 অপেক্ষা করেছি যে যদি কেউ ভালো কাজ দেয়। আমাকে প্রত্যেকটা সিনেমার পরে একটা নতুন প্রডিউসার একটা নতুন ডিরেক্টরকে কনভিন্স করতে হয় যে তারা কেন আমার সিনেমাতে টাকা ইনভেস্ট করবে এবং কেন আমাকে তাদের সিনেমার হিরো হিসেবে কাস্ট করবে। আই ওয়াজ নট বর্ন উইথ আ সিলভার স্পুন। সেলিব্রিটি হলে অনেক দামি বাড়িতে থাকতে হয়, ভাড়া বাড়িতে থাকি। কিল সিনেমাটা দেখেছো? না, দেখিনি। রিভিউজ দেখলাম, খুবই পজিটিভ দেখলাম রিভিউজ, তো সুতরাং দেখার ইচ্ছে আছে। এর মধ্যে নিজের প্রমোশন নিয়ে ব্যস্ত বলে যাওয়া হয়। প্রচন্ড মারামারি, ব্যাক টু ব্যাক অ্যাকশন, একদম শেষ অবধি ধরে রেখেছে, কোথাও একটুখানি লো মুভমেন্ট নেই বলা যায়। এরকম সুপার। সেরকম পারিয়া করার পর মনে হয় না যে পারিয়াতেও তো ওরকম হতে পারতো? একটা ওরকম সিনেমা বানাই যেখানে প্রচুর অ্যাকশন থাকবে। তুমি অ্যাকশন সিনেমার জন্য নিজেকে তো রেডি করেছিলে, অনেক টাইম দিয়ে রেডি করেছিলে। না, আমি পারিয়ার জন্য নিজেকে রেডি করেছিলাম, অ্যাকশন সিনেমার জন্য। দুটোর মধ্যে পার্থক্য আছে। যে তুমি একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য নিজেকে প্রিপেয়ার করছো তখন তুমি সেই চরিত্রটা হয়ে ওঠার জন্য নিজেকে প্রিপেয়ার করছো। আর আমার ক্ষেত্রে সেটা পারিয়া ছিল। আমি জাস্ট যে কোনো অ্যাকশন সিনেমা করতে চাই বলে নিজেকে গ্রুম করিনি ওই সময়। আর পারিয়া শেষ হয়ে গেছে তখন আগামী যা সিনেমার অফার ছিল তার জন্য আবার নিজেকে রেডি করা শুরু করেছি। সুতরাং পারিয়া কিলের মতো হতে পারতো বা কিল পারিয়ার মতো হতে পারতো, এইভাবে সিনেমা বিচার করা খুব ডিফিকাল্ট। পারিয়ার নিজস্ব একটা গল্প, নিজস্ব একটা সোল, সেটা বানানোর একটা কারণ এবং একজন ডিরেক্টরের একটা ভিশন আছে। আমরা সেটা টাচউড সাকসেসফুলি এক্সিকিউট করতে পেরেছি এবং সেই কারণেই আমাদের একটা আনট্যাপড বাঙালি দর্শক যারা ওই রকম বাংলা সিনেমা দেখতে একেবারেই হলে আসেন, তাদের সবাইকে টাচ করতে পেরেছি। আর আমার বিশ্বাস যে এই যে হইচইতে আসছে 12 তারিখে, তাতে আমরা আরো অনেক বেশি বড় অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। পারিয়া অ্যাকশন সিনেমা, কিন্তু তুমি যেরকম হ্যান্ডসাম দেখতে, সবাই বলে যে মানে সব থেকে ভালো দেখতে নাকি তুমি ইন্ডাস্ট্রিতে। তো সেক্ষেত্রে তোমার একটা লাভ স্টোরি থাকবে, একটা সফট গল্প থাকবে, এরকম সিনেমা করার কথা। করি, কিন্তু শুধু কি সেটাই করার কথা? ধরো তুমি সিনেমা ভালোবাসো এবং সেখান থেকে তোমার সিনেমার রিভিউ, সিনেমা নিয়ে আলোচনা সব করা। তুমি যদি আমাকে বছরে 3টে সিনেমায় দেখো এবং 3টে সিনেমাতেই যদি আমি একই রকমের চরিত্র করি, তুমি কি বোর হবে? হ্যাঁ, অবশ্যই। তাহলে তো আমার এক্সপেরিমেন্ট করা উচিত। হ্যাঁ, করা উচিত। আমি তো সেটাই করছি। কিন্তু পারিয়ার জন্যই সবাই বলে বিক্রম চ্যাটার্জি, পারিয়াতে সেই হিরোটা ছিল না বিক্রম চ্যাটার্জি, এরকম লোকে বলে। তার আগের সিনেমাগুলোর কথা বলে না। আমার মনে হবে যে আমি কন্ট্রাডিক্ট করতে চাইবো তোমাকে। পারিয়ার জন্য মানুষ বলে, সেটা টাচউড আমাদের সৌভাগ্য, এবং পারিয়ার দ্বারা আমরা এত অডিয়েন্সের কাছে পৌঁছতে পেরেছি। সেটা কোথাও একটা গিয়ে হয়তো আমাদের সেই ডেডিকেশন, সেই হার্ডওয়ার্কের ফল, যে মানুষ এত ভালোবাসা দিয়েছেন সিনেমাটার জন্য। বাট তুমি তার আগে শহরের উষ্ণতম দিনে বলে একটা সিনেমা রিলিজ হয়েছিল, একটি প্রেমের গল্প, কামিং অফ এজ, এবং সিনেমাটা অনেকেরই এক্সপেকটেশন ছিল না ভালো চলবে, ওয়াজ আ হিট। সেটার জন্য আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। তার আগে তানসেনের তানপুরা বলে একটা সিরিজ, তার জন্য প্রচুর ভালোবাসা পেয়েছি। তার আগে সাহেব বিবি গোলাম বলে একটি সিনেমা আমি নেগেটিভ চরিত্র করেছিলাম, তার জন্য প্রচুর ভালোবাসা পেয়েছিলাম। তার আগে ইচ্ছে নদী বলে একটা সিরিয়াল করেছিলাম। তো পারিয়া আমার ক্যারিয়ারের ডেফিনেটলি একটা ল্যান্ডমার্ক সিনেমা, তার জন্য আমি প্রচুর ভালোবাসা পেয়েছি এবং একেবারে আমাকে আমার মতন লাগেনি বলে হয়তো আরও বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। বাট তার বাইরেও এরকম কমপ্লিটলি ভগবানের আশীর্বাদে এবং আমাদের ডিরেক্টর প্রডিউসার আমার ওপর ফেথ রেখেছেন বলে এমন অনেক কাজ করার সুযোগ পেয়েছি, যে কাজগুলো কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছেছে এবং অনেক ভালোবাসা পেয়েছে। আরও দুটো কাজের কথা বলতে ভুলে গেছিলাম। খোঁজ হইচইতেই আছে এবং যত দিন যাচ্ছে তত খোঁজের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে। কিছু সিনেমা হয় না, যখন সিনেমা হলে রিলিজ হয়েছিল কম লোক দেখেছিল, যত বেশি দিন গেছে তত বেশি অডিয়েন্স পেয়েছে। খোঁজ ইজ সাচ এ ফিল্ম। আর শেষ পাতা অতনু ঘোষের একটি সিনেমা, যেটা হয়তো হলে প্রচণ্ড যে সাকসেসফুল হয়েছিল তার, কিন্তু তার বাইরেও ডিরেক্টরদের ক্ষেত্রে, আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একজন অভিনেতার অভিনয় নিয়ে যা পারসেপশন, সেটা অনেক সময় ভাঙতে হয় বা বদলাতে হয়। আমার মনে হয় শেষ পাতার ক্ষেত্রে আমার জন্য সেটা করেছে। তুমি তো 2012-তে ডেবিউ করেছো সিনেমাতে, এলআর চার অধ্যায় বলে একটি সিনেমা। হ্যাঁ, আমার প্রথম। তারপরে আজকে 12 বছর কেটে গেছে। কারেক্ট। তো এখনো তুমি যেরকম যত বড় স্টার হওয়ার কথা ছিল, বোধহয় সেই জায়গাটা অ্যাচিভ করতে পারোনি, কেন সেটা? এক নম্বর, 2012-তে আমি যখন ডেবিউ করেছিলাম তখন তো আমার ক্যারিয়ারই শুরু হতে পারেনি ঠিক করে। সেটা নিশ্চয়ই আমার অক্ষমতার জন্য, যে আমার পারফরমেন্স ভালো লাগেনি মানুষের বা ইন্ডাস্ট্রির মধ্যে লোকেদের, তাই তারপরে আমি সেরকমভাবে সিনেমার কাজ পাইনি। আমি টেলিভিশনের কাজ করেছি। তারপরে 2012 থেকে 14 অপেক্ষা করেছি যে যদি কেউ ভালো কাজ দেয়। সম্পূর্ণ আমার অক্ষমতা যে আমি সেটা করে উঠতে পারিনি। 2015-এ টেলিভিশনে ফিরে গিয়ে ইচ্ছে নদী করেছি। ইচ্ছে নদী বাংলা টেলিভিশনের সব থেকে চর্চিত, সব থেকে সাকসেসফুল টেলিভিশন সিরিয়ালগুলোর মধ্যে দিয়ে একটা, এবং তার জন্য আমি আজকের দিনেও ভালোবাসা পেয়ে যাচ্ছি যারা এখনও দেখছে, রিপিট টেলিকাস্ট দেখছে। তারপরে নানান সময় নানান সিনেমার জন্য ছোটো, কম্প্যারেটিভলি ছোটো রোল বা ছোটো পার্টগুলো যেগুলো করেছি, সেটা সাহেব বিবি গোলামের আমার চরিত্র হোক বা মেঘনাথ বদ্রবর্ষ হোক বা খোঁজ তখন হয়েছিল। সো দিস হ্যাভ অল গিভেন মি এ স্টেপিং স্টোন, একটু একটু করে নিজের যে ধরনের কাজ করতে চাই সে ধরনের কাজের দিকে এগোতে হেল্প। না, এই যে এগোনোর প্রসেসটা, এর মধ্যে কি তুমি যে সিরিয়াল করতে বা সিরিয়াল সাকসেসফুল হয়েছে,
এই ব্যাপারটা আসলে কোথাও গিয়ে বাধা দিয়েছে ফিল্ম স্টার হয়ে ওঠার জন্য? না না, বাধার ব্যাপারই নেই। আমার তো মনে হয় প্রত্যেকজন অভিনেতার জার্নি আলাদা হয়। আমার জার্নিটা আমার মতন হয়েছে, যেখানে আমার 2010-এ ডেবিউ, কিন্তু আমি রেগুলার সিনেমা করতে শুরু করেছি 2021 থেকে, বা হয়তো 22 থেকে, 21-22 এরকম একটা সময়। এবার ততদিন পর্যন্ত হয়তো আমি আমার কোনো প্রডিউসারকে কনভিন্স করতে পারিনি বা ডিরেক্টরদের কনভিন্স করতে পারিনি যে তারা আমার কাঁধের উপরে সিনেমা ছাড়তে পারে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি যে কনভিন্স করতে যে পারো নি, এটার কারণটা কি? মানে যারা সিরিয়াল থেকে আসে, যেসব অ্যাক্টররা আসে, তাদের কি কোথাও কি এটা সমস্যা হয় যে সিরিয়ালের একটা স্ট্যাম্প লেগে গেছে পিঠে, তার জন্য সিনেমাতে? আমি শিওর যে একটা তো থট প্রসেস কাজ করে, যে টেলিভিশনের অভিনেতারা ওভারটলি এক্সপোজড, প্রত্যেক দিন তাদেরকে টেলিভিশনে দেখা যায় এবং একটা পার্টিকুলার চরিত্রে দেখা যায়, যে চরিত্রটার মতন করে তাদেরকে অ্যাকসেপ্ট করে অডিয়েন্স। এবার সিনেমার ক্ষেত্রে সেই চরিত্র ভেঙে বেরোতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, এবং সেটা মানুষের জন্য কতটা অ্যাকসেপ্টেবল হবে এবং সেটা সে অভিনেতা কতটা করতে পারবে, তা নিয়ে ডেফিনেটলি একটা ডাউট থাকে। আর দেখো, এইগুলো নিয়ে না আমার কোনো আক্ষেপের জায়গা নেই। আমার মনে হয় যে আমি এখন আজকের দিনে দাঁড়িয়ে যে কাজগুলো করতে পারছি, সেগুলো আমার আশেপাশে আরও অনেক অভিনেতারা পাচ্ছে না। আমি তো আই ওয়াজ নট বর্ন উইথ আ সিলভার স্পুন, যে আমার এগুলো পাওয়া উচিতই ছিল। আমি যা পাচ্ছি সবটাই আমার কাছে উপর। আমি এগুলো এক্সপেক্ট করিনি, এগুলো পাচ্ছি, এগুলোর জন্য অডিয়েন্সের থেকে ভালোবাসা পাচ্ছি। এর থেকে বেশি তো আমার কিছু চাহিদা থাকতে পারে না। আমি চেষ্টা করবো এগুলোর উপর আরও বিল্ড করতে। হয়তো হতে পারে 10 বছর বাদেও তোমার সঙ্গে আলোচনা হবে, তুমি বলবে কি তোমার তো এত বছরের এত ভালো কাজ, তোমার আরও অনেক কিছু করা উচিত ছিল। আমি বলবো এখনো চেষ্টা করছি, তো সেই চেষ্টাটা চলতে থাকবে। না, এটা কি বেশি হাম্বল হয়ে বলছে? না না, পরাণ জেঠু সারা জীবন অভিনয় করেছেন। এই গত 5 বছর ধরে দেখছি পরাণ জেঠুর কাজ নিয়ে এত আলোচনা হচ্ছে। তো তুমি যদি গিয়ে জিজ্ঞেস করো যে পরাণ জেঠুর তো ভাবা উচিত ছিল যে অনেক ছোটবেলায় আমার স্টার হওয়া উচিত ছিল, আমি এই বয়সে এসে স্টার হলাম। তো যার যেটা পাওনা সে কোনো একটা সময় যদি পায় জীবনে, তাহলে আমার মনে হয় সেটা তার জন্য খুব খুব পজিটিভ বা খুবই আনন্দের বিষয়। কারণ আমরা যারা যারা একেবারে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া অভিনয় জগতে আসি, তারা কেউই এটা এক্সপেক্ট করে আসি না যে আমাকে জীবনের সবটা দেওয়া হবে যা যা আমি চাইছি, আর যদি পাই তাহলে সেটাও করি। হাম্বেল হিসেবে না, একেবারে আমার মধ্যে এটা হিউমিলিটি কাজ করছে তা না, আমার মধ্যে খুবই রিয়েলিস্টিক একটা থট প্রসেস কাজ করে। যে বাংলা ইন্ডাস্ট্রিতে আজকের দিনে আমি কাজ করছি, সেখানে কোনো বড় প্রোডাকশন হাউস কোনো একটা ট্যালেন্টকে দিনের পর দিন ব্যাক করছে না, যেমন একদিন করতো। সুতরাং আমাকে প্রত্যেকটা সিনেমার পরে একটা নতুন প্রডিউসার, একটা নতুন ডিরেক্টরকে কনভিন্স করতে হয় যে তারা কেন আমার সিনেমাতে টাকা ইনভেস্ট করবে এবং কেন আমাকে তাদের সিনেমার হিরো হিসেবে কাস্ট করবে। এটা একটা প্রত্যেক দিনের স্ট্রাগল। দ্য স্ট্রাগল স্টার্টস এভরি টাইম আ ফিল্ম রিলিজেস। সে সিনেমা যদি সাকসেসফুল হয় তাহলে একটু সহজ হয় সেই স্ট্রাগলটা, যদি বাই চান্স না চলে তাহলে একটু ডিফিকাল্ট হবে। তো বাংলা সিনেমাতে যেই সময় দাঁড়িয়ে আমার ওপর আস্থা রেখে আমার প্রডিউসার ডিরেক্টররা আমাকে কিছু সিনেমা দিচ্ছেন এবং আমার কিছু অডিয়েন্স হলে এসে দেখছেন, সে সিনেমার ওয়ার্ড অফ মাউথ ভালো হলে, আমি মনে করি যে এটা সম্পূর্ণভাবে আমার সৌভাগ্য। আরও অনেকে পাচ্ছেন এটা। তাহলে কি ব্যাপারটা এরকম হচ্ছে যে বাংলা সিনেমার এখন অবস্থা খুব একটা খারাপ, তেমন ভালো নয়, তার জন্য বাধ্য হয়ে লোকে তোমার পেছনে ইনভেস্ট করছে? না হলে এখনো সেই নেপোটিজমই চলতো, চেনা জানা লোকদেরকেই হিরো বানানো হতো, এরকমই চলতো? নেপোটিজমের যেটা মানে, নেপোটিজম কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে নেই বললেই চলে। আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো বড় স্টারের ছেলে, তারা বড় স্টার হয়েছে, এটা শেষ কবে আমি দেখেছি আমার মনে পড়ে না। আমি নেপোটিজম কথাটার সাথে ওই জন্য এটা জুড়ে দিলাম যে চেনা জানার মধ্যে একটা ক্লোজ সার্কেলে। সেটা তো সমস্ত ইন্ডাস্ট্রিতে হয়। বম্বেতেও তাই হয়, যেখানে শাহরুখ খান, সলমান খান, আমির খান, অজয় দেবগন, অক্ষয় কুমার, ঋতিক রোশনের দীর্ঘদিন ধরে স্টার, এবং ইন্ডাস্ট্রি সম্পূর্ণ বাইরে থেকে আসা মানুষদের একটা লম্বা জার্নি হয় নিজেকে প্রমাণ করতে পারা যে আমাকে তোমরা ভালো কাজ দিতে পারো। সেটা সবার ক্ষেত্রেই তাই, কার্তিক আরিয়ানের ক্ষেত্রে তাই হয়েছে। সে ডেবিউ করেছিল আই থিঙ্ক 2010-এ, আমার এক্ষুনি মনে পড়ছে না, 10-12 এরকম কিছু একটা হবে। প্যার কা পাঁচ নাম্বার ফার্স্ট সিনেমা। তারপর দীর্ঘদিন সে নানান কাজ করেছে, করতে করতে একটা কোথাও গিয়ে তার সোনু কি টিটু কি সুইটি হিট হয়েছে। তাতে মানুষের মনে হয়েছে এবার তাকে আরো কিছু কাজ দেওয়া যায়। এবার তার সৌভাগ্য যে তাকে ভুলভুলাইয়া দেওয়া হয়েছিল একটা এত বড় ফ্র্যাঞ্চাইজি, এবং খুব বড় হিট হয়, সেখান থেকে সে একটা বড় স্টার হয়। এখন তো তারা সিনেমা পেতে বা লোককে কনভিন্স করতে অসুবিধা হয় না যে তার উপর সিনেমার জন্য টাকা ইনভেস্ট করা উচিত। এবার তুমি হচ্ছে একদম পারফেক্ট লোক যে সিরিয়ালে, এটা যে প্রশ্নটা করছি সেটার উত্তর দেওয়ার জন্য পারফেক্ট লোক, যে সিরিয়ালে তুমি এত বড় একজন স্টার, আবার সিনেমাতেও তুমি বড় একজন স্টার এখন। তো সেক্ষেত্রে দুটো ইন্ডাস্ট্রির মধ্যে তফাৎ কি, এটা বোধহয় তুমি সব থেকে ভালো বলতে পারবে। আর দুটো অন্য পৃথিবী সম্পূর্ণভাবে। টেলিভিশন আর সিনেমা তো একেবারেই অন্য পৃথিবী। টেলিভিশনে আমরা একটা চরিত্রের মধ্যে দিয়ে প্রায় 1.5-2 বছর কাটাই, এবং 1.5-2 বছর সিকিউরিটি থাকে। যদি সিরিয়াল ভালো চলে তাহলে আমি জানি যে আমি একটা কাজ করতে থাকবো, সেটা একটা পার্থক্য। একটা সেম চরিত্র আমরা 2 বছর ধরে করি, একটা পয়েন্টের পরে গিয়ে অতটা চ্যালেঞ্জিং থাকে না বিষয়টা। আমরা জানি যে এক্স্যাক্টলি কী করতে হবে, মানে সেটা অনেক বেশি
সহজতভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। সিনেমার ক্ষেত্রে প্রত্যেকটা সিনেমার জন্য যদি চরিত্র আলাদা হয়, যদি আমরা সেইভাবে লাকি হই যে আমাদেরকে প্রত্যেকটা চরিত্র অন্যরকম অফার করা হচ্ছে, আর যদি আমরা যেটা করতে চাই, আমাদের ইন্টেনশনটাও খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। যে আমি নিজেকে বারবার ভাঙতে চাই, বারবার করতে চাই, সেটা যদি বারবার করতে হয় তাহলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয় সিনেমা। কারণ প্রত্যেকবার একটা নতুন ডিরেক্টর, একজন নতুন প্রডিউসার, নতুন স্টার কাস্ট, নতুন গল্প, নতুন চরিত্র। তো আমার মনে হয় সেইখান থেকে দাঁড়িয়ে এটার একটা আলাদা চ্যালেঞ্জ আছে। আর 2 বছর ধরে একই চরিত্র, একই সেট, একই অভিনেতাদের সঙ্গে কাজ করা এবং নিজের বেস্টটা দিয়ে যাওয়া, সেটার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ আছে। এইখানেই দুটো আলাদা জগৎ। টাকা পয়সা কোনটাতে বেশি? বাংলার ক্ষেত্রে ধরো নিশ্চয়ই এমন বড় স্টার আছে, দেবদা হোক, জিদ্দা হোক, বুম্বাদা হোক, তাদের সঙ্গে তো অবভিয়াসলি তুলনা করলে চলে না। কিন্তু তাদের 3 জনকে ছেড়ে বাকিদের কথা যদি বলি আমি, তাহলে টেলিভিশনের ক্ষেত্রে তুমি যদি সাকসেসফুল হও তাহলে একটা অনেক টাকার প্যাকেজ তুমি পেতে পারো। বাট সেটা তো যে কোনো ইন্ডাস্ট্রিতেই সাকসেস পাওয়ার উপর ডিপেন্ড করে। টেলিভিশনে আমি যখন শুরু করেছিলাম তখন তো খুব কম টাকাতেই কাজ করতাম। সিনেমার ক্ষেত্রে যদি ভগবানের আশীর্বাদে আমার অনেক ভালোবাসা পাওনা থাকে বা অনেক মানুষের আমার কাজ ভালো লাগে, তাহলে আমি সিনেমা করে অনেক টাকা কামাতে পারি। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন হাউ সাকসেসফুল ইউ আর। ঠিকই, কিন্তু এই যে তুমি একদম সিরিয়ালের ক্ষেত্রে, টেলিভিশনের ক্ষেত্রে একদম নেক্সট লেভেল সাকসেসটা দেখেছো, প্রত্যেক মানুষের ঘরের মধ্যে ঢুকে গেছে, সবাই তোমাকে চেনে। সিনেমা করার দরকার কি তাহলে? আর কি পাওয়ার আছে? টাকা পয়সাও পাওয়ার নেই, ফেম যেটা সেটাও পেয়ে গেছি, প্রত্যেকের ঘরে চলে গেছি আমি। এটা না, ধরো আমরা যারা 90 দশকে বড় হয়েছি, 90s 2000, আমরা কিন্তু প্রাইমারিলি বড় স্ক্রিনে সিনেমা দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে অভিনয় করতে চেয়েছি বলে আমার মনে হয়। যে আমি সিনেমা হলে গিয়ে শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, আর বাংলাতে বুম্বাদা, দেবদা, জিদ্দা, এদেরকে বড় স্ক্রিনে দেখে বড় হয়েছে এবং সেই ফর্ম অফ এন্টারটেনমেন্টের প্রতি আকৃষ্ট আমি আজকের দিনে। আমি সারা বছরে কটা সিনেমা বাড়িতে বসে দেখি আর কটা সিনেমা হলে গিয়ে দেখি, যদি কম্পেয়ার করি, আমি হলে গিয়ে বেশি সিনেমা দেখি আজকের দিনে, যেখানে গোটা পৃথিবী হয়তো ওটিটিতে বেশি সিনেমা দেখছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে এটা আমার খুব পার্সোনাল একটা বিষয় যে আমি নিজেকে বড় স্ক্রিনে দেখতে ভালোবাসি, আমি সেটাতে আকৃষ্ট হয়ে অভিনয় করতে এসেছিলাম। তো সেইটা তো আমার নিজের পার্সোনাল চয়েস যে আমি সিনেমা করতে চেয়েছি। এবং সেইখান থেকে এই স্ট্রাগলটা যে টেলিভিশনের একটা খুব সেফ জায়গা, অনেকগুলো টাকা এবং একটা বড় অডিয়েন্স বেস ছেড়ে আবার নতুন করে নিজেকে ভেঙে করা, আর এইটার মধ্যে একটা অদ্ভুত মজাও আছে, একটা চ্যালেঞ্জ আছে। যেমন মনে হয় নিজেকে বারবার প্রমাণ করা বা নিজেকে বারবার চ্যালেঞ্জ করা, এটা আমার কাছে কোথাও একটা ইম্পর্টেন্ট বলেই আমি এটা করতে চাই আরও বেশি করে। তার মধ্যে সব আসে, তার মধ্যে ফেলিয়ার আসে, হতাশা আসে, লোকজন রিজেক্ট করে, সব হয়। বাট তারপরে যদি সাকসেস আসে, টাচউড, যেটা ধরো পাড়িয়ার মধ্যে দিয়ে বা শহরের উষ্ণতম দিনের মধ্যে দিয়ে অডিয়েন্সের থেকে আমি পেয়েছি, তার একটা আলাদা আনন্দ আছে, একটা আলাদা কিক আছে, যেটা হয়তো অনেক বেশি বছর ধরে আমাকে এফোর্ট দিতে সাহায্য করে। এবার বাংলা সিনেমা আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে অবস্থা খুব একটা ভালো নয়, ব্যবসায়িকভাবে অতটাও সফল হচ্ছে না। তার জন্য অনেক অভিনেতা আছেন যারা বেটার কিছু করার জন্য বোম্বে চলে যাওয়ার কথা ভাবছেন বা চলে গেছেন, অনেকে এখন অনেকে যাচ্ছেন। তোমার এরকম কি পরিকল্পনা আছে? মনে হয় না যে বোম্বেতে যাই আরো বড় এক্সপোজার পাবো? না না, ডেফিনেটলি। আমার বম্বে কেন, আমি যে কোনো ভাষায় যদি আমার কাজ করতে ডাকে এবং যদি আমার মনে হয় যে সেই কাজটা করে আমার ক্যারিয়ারের কোনো উন্নতি হবে, তাহলে আমি ডেফিনেটলি করতে যাবো। সেটা হিন্দি সিনেমা হতে পারে, সেটা দক্ষিণী সিনেমা হতে পারে, যে কোনো সিনেমা হতে পারে। কিন্তু তার মানে এই না যে আমি বাংলা সিনেমা করা বন্ধ করবো। আমি সত্যি এখানে আমার গত 14 বছরের ক্যারিয়ার, আমার যতটুকু পরিচিতি, যতটুকু মানুষ আমায় চেনে, যা ভালোবাসা দিয়েছে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাঙালি এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিরাই দিয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি এই কাজটা করে যেতে চাই, তা নিয়ে আমার কোনো সেকেন্ড থটই নেই। আর অন্য কোনো ভাষায় কাজ করতে গেলে সেখানে যদি আমার ইম্পর্টেন্স থাকে, আমি যদি এমন কাজ পাই যে কাজটা করে আমার ক্যারিয়ারের উন্নতি হয়, তখন করতে চাইবো নিশ্চয়ই। বাট সেটা না পাওয়া পর্যন্ত আমি মানে জাস্ট একটা হিন্দি সিনেমা করতে হবে, যেহেতু ওটা বড় ইন্ডাস্ট্রি, ওখানে টাকা পয়সা বেশি, সেটা না করারই চেষ্টা করে গেছি এতদিন। বাট ভবিষ্যতে যদি এমন কোনো কাজ দেওয়া হয় যে কাজটা আমি করতে চাইবো, আমার অ্যাক্টর হিসেবে মনে হবে যেটা আমার করা উচিত, তাহলে ডেফিনেটলি করবো। একটা জিনিস বোঝা যাচ্ছে যে তুমি চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসো, নিজেকে ভেঙে নতুন করে পেশ করতে লোকের সামনে। না মজা না, এটা না অদ্ভুত একটা বিষয়। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমার যদি কোথাও হারতে হয়, হেরে গিয়ে আবার ফিরে আসতেও ভালো লাগে। কারণ আমার মনে হয় যে সেইটার মধ্যে একটা যে কিকটার কথা বললাম, যে সেটার মধ্যে একটা কিক আছে। আর সেটা যেহেতু আমি খেলাধুলা দেখে বড় হয়েছে, আমরা যেরকমভাবে দেখি, বা
প্রত্যেকের একটা কামব্যাক স্টোরির মধ্যে একটা মজা থাকে, আমরা সেলিব্রেট করি সেটা। আমরা যখন সৌরভ গাঙ্গুলিকে দেখেছি যে তিনি একেবারে টিমের থেকে বাদ হয়ে গেছিলেন, তার ক্যাপ্টেনশিপ চলে গেছিল এবং তারপরেও তিনি দিনের পর দিন রঞ্জি খেলে ফিরে এসেছেন, সেটা আমরা সেলিব্রেট করি তো আজকের দিনে। আমার মনে হয় যে এই প্রত্যেকটা জার্নির মধ্যে সেটব্যাক আসবে, সবার জার্নিতে এসছে। শাহরুখ খানের জার্নিতেও সেটব্যাক ছিল, দেবদার জার্নিতেও সেটব্যাক আছে, আমি তো খুবই নগণ্য, তো আমার জার্নিতেও সেটব্যাক থাকবে। কিন্তু তারপরে যদি নিজস্ব মোটিভেশন ধরে রাখা যায়, জেদটা যদি থাকে, আমি বিশ্বাস করি যে এরকম চ্যালেঞ্জিং অকুপেশনে জেদ খুব ইম্পর্টেন্ট। তো যদি সেই জেদটা ধরে রাখা যায় তাহলে কামব্যাকও হবে, আজ নাহলে কাল নাহলে পরশু। ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। সূর্য, সেটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও খুব সত্যি, মানে বাংলা সিনেমার ক্ষেত্রেও খুব সত্যি। যে আমরা এমন একটা সময় দাঁড়িয়েছি যেখানে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে বা আমাদের অডিয়েন্সের মধ্যে এই কথাটা আমরা নানান সময় শুনি যে বাংলা সিনেমার কিছু হবে না, বাংলা সিনেমা শেষ, সেরকম আমি দেখি যে ফেসবুকে কমেন্ট করে লোকে হ্যান ত্যান। এক নম্বর এরকম আনফর্চুনেট যে তারা নিজেরা বাঙালি এই কমেন্টগুলো করেন, আর দু নম্বর আমার মনে হয় এটা তো আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত যে আমরা এমন সিনেমা বানাবো যেটা দেখে তারা বলবে বাহ। তারাও হয়তো তাদের খারাপ লাগার থেকে বলে এবং দিনের পর দিন তারা ওয়েট করে আছে যে এমন কিছু ঘটবে যেগুলো ঘটছে না, সেই জায়গা থেকে বলে। আমি বিশ্বাস করি যে এমন সিনেমা আমরা বানাবো এবং চেষ্টা করছি কনস্ট্যান্টলি বানানো, যেটা থেকে তারাও বলবে যে বাহ, এটার জন্য ওয়েট করছি না। ইটস এ ম্যাটার অফ টাইম আর ম্যাটার অফ কমিটমেন্ট। হ্যাঁ, একটা অন্ধকারের পর তো আলো আসবেই, এটা তো কারেক্ট। আচ্ছা, এই সূর্য সিনেমাটা যে আসছে, এখানে ট্রেলারে আমরা দেখলাম ড্রয়িং করার ব্যাপার, পেন্টিং এর কিছু সিন আছে। তুমি ব্যক্তিগত জীবনে কি ছবি টবি আঁকো? না, আমার ছোটবেলার ড্রয়িং ক্লাসে যাওয়ার পরে তো সেরকম কোনো স্মৃতি নেই যে আমি প্রচণ্ড ছবি আঁকি, সেটা না। আর থ্যাঙ্কফুলি সূর্যের মধ্যে দিয়েও আমাকে যে আঁকতে হবে সেরকম দৃশ্য কোনো ছিল না। আমার আঁকার রেফারেন্স আছে অবশ্যই, সুতরাং যদি সেরকম দৃশ্য থাকতাম নিশ্চয়ই সেটার জন্য আমার সময় ব্যয় করতাম, সময় বের করে রাখতাম। কারণ আমার মনে হয় যে একজন আর্টিস্ট কীভাবে স্কেচ করবেন বা কীভাবে পেন্টিং বানাবেন সেই সবটা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে পরিষ্কার হবে যে সত্যি সে আর্টিস্ট বা সে সেটা পারে বা পারে না। তো সেটা যদি করতে হতাম নিশ্চয়ই তাতে সময় ইনভেস্ট করতাম, যেহেতু করতে হয়নি আমাকে সেটা করতে হবে। এই সিনেমাটা শুট করতে কতদিন লেগেছে? বাংলা সিনেমা শুনি এখন যে খুব কম দিনে শুট হয়, 12 দিন 14 দিনে। হ্যাঁ, মানে আমি তো এমনও শুনেছি কিছু সিনেমা হয়তো তার থেকেও কম দিনে শ্যুট হয়েছে। আমরা সূর্যের ক্ষেত্রে আমাদের 16 দিনে সিনেমা শ্যুট করতে হয়েছে, আমরা করেছি 16 দিন বা 17 দিন, আমি ভুলও বলে থাকি, 16 বা 17 ইদার ওয়ান। অবভিয়াসলি বাজেট কনস্ট্রেন্টস থাকে, আর এই পুরোটার মধ্যে তো কিছুই না। দেখো, এটা তো একটা অদ্ভুত বৃত্ত যে আমরা কী টাকা খরচা করতে পারবো সেটা কিছুটা হলেও ডিপেন্ড করবে যে আমাদের রেভিনিউ জেনারেটিং মডেলে কী টাকা ফেরত আসতে পারে। তাতেও আমি খুবই আনন্দ সহকারে বলবো যে সূর্যের মতন একটা সিনেমার জন্য, যে সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমার জন্য যে টাকা রেভিনিউ মডেলে ফেরত আসবে আমাকে নিয়ে, তার থেকে বেশি টাকার অঙ্ক ইনভেস্ট করতে হয়েছে এবং আমাদের প্রডিউসার সেই টাকাটা ইনভেস্ট করতে রাজি হয়েছেন। পারিয়ার ক্ষেত্রেও তাই, পারিয়ার জন্য যা ব্যয় হয়েছে সেটা আমাকে নিয়ে প্রডিউসাররা যেই টাকাটা সেভ বলে মনে করেন তার থেকে বড় বাজেটের সিনেমা। অ্যান্ড আই থিঙ্ক আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই প্রডিউসার্স, সেটা প্রদীপ চক্রবর্তী হোক, প্রতীক হোক, অভিনব হোক, যে তারা আমার ওপর সেই আস্থাটা রেখেছে। আর তার মধ্যেও আমাদের যা যা করতে হয়েছে যাতে এই সিনেমাটা দেখে কোথাও না মনে হয় যে আমাদের ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট ছিল, আমাদের দিনের অভাব ছিল, আমরা সে সবটা করার চেষ্টা করেছি। সেটা দিনে 20 ঘন্টা 22 ঘন্টা শ্যুট করা হতে পারে, সেটা আমাদের সবার নিজেদের রেমিউনারেশন যদি কাট করে সেই টাকাটা প্রোডাকশনে লাগানো যেতে পারে। যা যা করা সম্ভব অ্যাজ আ ইউনিট ফর দি বেটারমেন্ট অফ দ্য ফিল্ম, আমরা সেটাই করে যাচ্ছি। এবং আমাদের আশা যে সেটা করতে করতে আমরা এমন কিছু ক্রিয়েট করতে পারবো যেখান থেকে আমাদের সিনেমার এই রেভিনিউ মডেলটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের রেভিনিউ বাড়বে এবং আমাদের সেই প্রডিউসাররা যারা আজকের দিনে হয়তো কম টাকা ইনভেস্ট করতে রাজি আছেন তারা অনেক বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন একটা বাংলা সিনেমা তৈরি করার জন্য। এটা কতটা চ্যালেঞ্জিং হয় একজন অ্যাক্টরের পক্ষে যে এত কম সময়ের মধ্যে শ্যুট করতে হচ্ছে? খুবই, অফকোর্স অভিনেতা হিসেবে যতটা চ্যালেঞ্জিং আমার মনে হয় তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং ডিরেক্টরের জন্য, যাকে গোটা সিনেমাটা ভিজুয়ালাইজ করতে হবে, সে ক্রিয়েটার সিনেমাটা তাকে লিখতে হবে, এই সবটার পিছনে মাথায় রাখতে হয় যে আমরা 50 দিন বা 60 দিন ধরে সিনেমাটা বানাতে পারছি না, তার থেকে কম দিনে বানাতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্সের তো কোনো মতে দায় নেই যে তারা সিনেমা দেখতে গিয়ে ভাববে আচ্ছা বাংলা সিনেমা, এটা তো কম দিনে শ্যুট করতে হয়েছে তাই এগুলো আমরা মেনে নেব, সেই দায় অডিয়েন্সের কোনো দিনই না। সুতরাং আউটপুটটা দেখে যাতে কোনো মতে না মনে হয় যে এই সিনেমাটায় আমাদের কম্প্রোমাইজ করতে হয়েছে, সেই দায়টা সম্পূর্ণভাবে সিনেমার মেকারদের, অভিনেতাদের, টেকনিশিয়ানদের, ডিওপির, আমাদের সবার। এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি যাতে সেই জিনিসটা আমরা বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে ক্রিয়েট করতে পারি। এবার তাতে কি কোথাও কিছু মিস হয় না? ডেফিনেটলি হয়, আমরাও মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকবেই। বাট এই ধরো কনস্ট্যান্টলি যদি আমাদের চেষ্টা থাকে, ইন্টেনশন যদি এটা হয় যে আমরা বেটার সিনেমা তৈরি করব, তাহলে কোথাও না কোথাও কিছু না কিছু ভালো তৈরি করতে পারবো।
সেটা তো অবশ্যই আমরাও সেটা আশা করি যে ভালো কিছু আসছে খুব শিগগিরই, হয়তো সূর্যের হাত ধরেই আসছে, এটা দেখতে পাবো আমরা। আর এই যে বড় বড় যারা এখন স্টার আছেন বাংলা ইন্ডাস্ট্রিতে, তাদের সিনেমাতে তাদের সাথে অভিনয় করার জন্য তুমি নিজে থেকে কখনো বলো না যে প্রসেনজিৎকে বললে যে আমি বুম্বাদার সঙ্গে আমি শেষ কথা করেছি। হ্যাঁ, তুমি নিজে থেকে অ্যাপ্রোচ করা, দেবকে বললে যে আমাকে পরের সিনেমাতে নিতে হবে। সব থেকে বড় কথা, অঙ্কুশ তোমার যতটা ক্লোজ, তুমি তো একদম দাবি করে বলতে পারতো মির্জাতে আমি করবোই এই রোলটা। না, যদি আমার বিশ্বাস অঙ্কুশ আমার যতটা কাছের বন্ধু, যদি মির্জাতে ওর মনে হতো যে আমাকে কোথাও লাগবে ওর, বা আমার জন্য কোনো চরিত্র আছে, নিশ্চয়ই বলতো। আমি বিশ্বাস করি দেবদা, জিদ্দা সবাই আমার সিনিয়র এবং আমরা ইন্সপিরেশন ড্র করি। মানে জিদ্দার সঙ্গে নানান সময় আমি নানান আড্ডা মেরেছি, অনেক লম্বা কনভারসেশন, এবং আমরা ডিসকাসও করেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের সবার একসঙ্গে একটা বড় সিনেমা প্ল্যান করা উচিত, যেখানে হয়তো জিদ্দা, দেবদারা একসঙ্গে কাজ করবে, বুম্বাদা, আমরা সবাই থাকবো। তো সেরকম কিছু যদি আমরা বানাতে পারি, বা আমার জন্য যদি কিছু তাদের মনে হয় আছে, তারা নিশ্চয়ই বলবে। মানে সেটা আলাদা করে আমাকে গিয়ে দাবি করতে হবে বলে আমার মনে হয়। বাট হ্যাঁ, নানান ডিরেক্টর আছে যাদের সঙ্গে আমি প্রচণ্ডভাবে কাজ করতে চাই, এবং তাদের সবাইকে আমি বলেছি মানে তাদের সিনেমা আমি পাঠ করতে চাই। এমন কোনো ডিরেক্টর কলকাতা শহরে আছে বলে আমার মনে পড়ে না যাদের কাছে আমি গিয়ে কাজ চাই। সুতরাং তাদের যখন মনে হবে যে কোনো একটা কাজের জন্য আমার কাছে আসবেন, আমি শিওর তারা আসবেন। তাও তাদের মধ্যে যে কারোর সাথে কাজ করতে চাও বললে, সবার সাথে? আমি না সবার কাছে পাঠ চাইতে যাবো কেন? তুমি বলো আমাকে। না না, এই কি আমি খুব অনেস্টলি বলছি যে তুমি কলকাতা শহরে যেই ডিরেক্টরের নাম তোমার মনে পড়ে, যারা যারা ভালো সিনেমা বানায় বলে তুমি মনে করো, তাদের সবাইকে গিয়ে জিজ্ঞেস করো যে বিক্রম কোনোদিন এসেছিল কাজ চাইতে। আমার মনে হয় না কলকাতায় এমন একজনও ডিরেক্টর আছে যে না বলতে পারে। আর এটা তো আমি একটা ওপেন ফোরামে দাবি করছি যে কলকাতা শহরে এমন কোনো বড় ডিরেক্টর নেই বা ভালো ডিরেক্টর নেই যারা অসাধারণ কাজ করে, এমন কোনো ভালো প্রডিউসার নেই যারা ভালো সিনেমা বানাতে বিশ্বাস করে, যাদের কাছে আমি গিয়ে কাজ চাই। তো আমার তরফ থেকে এটা আমার করার কর্তব্য যে আমি ভালো কাজ করতে চাই, সেটা তো মানুষকে জানাতে হবে। তাহলে তারা আমার বাড়িতে এসে আমার কাজ দেবেন, সেটা হওয়ার চান্সেস তো কম। তো সেটা আমি করি, আমি ভবিষ্যতেও করব, এবং তাদেরও মনে হতে হবে যে তাদের কোনো একটা স্ক্রিপ্টে আমি খুব অ্যাপ্ট কাস্ট, তাহলে নিশ্চয়ই তারা কাস্ট করবে। মানে সেটা সব আমি বলছি তো, মানে সেটা রাজদা হোক, সেটা সৃজিতদা হোক, ইউ নেম এনি বিগ ডিরেক্টর, শিবুদা হোক, এমন কেউ নেই যাকে আমি বলিনি যে আমি তাদের সঙ্গে কাজ করতে চাই। আমি ভবিষ্যতেও বলবো। বাট আমার মনে হয় যে এটা আমার কাজের দ্বারা প্রমাণ করতে হবে যে তারা কেন আমার উপর আস্থা রেখে আমায় কাজ করবেন, অন্য কাউকে করবেন। এই সিনেমাতে যে তোমাকে কাজ করা হলো, তো এখানে এই সিনেমার মধ্যে তুমি কিভাবে যুক্ত হলে? মানে এই ক্যারেক্টারটার জন্য তুমি কতটা ফিট ছিলে যে তোমাকেই নিতে হতো, এই ব্যাপারটা তোমার কি মনে হয়? না, এইটা তো ডিরেক্টর বলতে পারবেন, এটা আমার বলার মানে বিষয় না। এটা বললে আমার উদ্ধত্ত মনে হবে, সুতরাং আমি এটা বলবো না। কিন্তু আমি খুব খুশি যে তুমি যদি জাস্ট রিসেন্ট টাইমসের ফিল্মোগ্রাফি দেখো, যে নানান সময় নানান ডিরেক্টর আমাকে এমন চরিত্রে কাস্ট করেছেন যে চরিত্রগুলো একে অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা। সেটা শেষ পাতার আমার চরিত্র হোক, বা সেটা শহরের উষ্ণতম দিনে হোক, পারিয়া হোক, এখন সূর্য রিলিজ করছে সূর্য হোক, বা এর পরবর্তীকালে যে রিলিজগুলো আছে দুর্গাপুর জাংশন হোক বা অমর সঙ্গী হোক, দে ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার্স। এবার হয়তো কোথাও একটা আমিও আমার ডিরেক্টরদের বা আমার প্রডিউসারদের একটু কনফিডেন্স দিতে পেরেছি যে তারা আমাকে দিয়ে একেবারে অন্য ধারার কাজ করাতে পারে, এবং আমি সেই এফোর্টটা দেবো। একটা কাজের পেছনে একজন অভিনেতার যে ডেডিকেশন দরকার, যে এফোর্টটা দেওয়া দরকার, যে বিক্রম সেই এফোর্টটা দেবে, এবং সেই কনফিডেন্সের জায়গা থেকে বোধহয় তারা আমায় বারবার ভাঙার জন্য পুশ করছে, যাতে আমি নিজেকে সম্পূর্ণভাবে ভেঙে আবার নতুন করে করতে পারি। আর আমি খুব ফর্চুনেট, আমি খুব খুশি যে তারা আমাকে এই সুযোগটা দিচ্ছে। হ্যাঁ, আর এই যে তুমি এত সিনেমা করেছো বা বলছো তোমার কাছে যে সিনেমাগুলো আসে, যা আসে তুমি কি সবই করো, না কিছু কিছু রিভিউজও করো, এরকম হয়? সবই করলে তো তোমরা বুঝতে পারতে যে যা আসে আমি সবই করি। ওকে, আমার প্রশ্নটা আসলে এই কারণে যে সবই যদি করতাম, না আমি তোমায় বলছি, আমি যদি সব সিনেমা করতাম তাহলে তোমার প্রশ্ন হতো যে বিক্রম এরকম তুমি যে সিনেমা যা অফার করে লোকে সব করে নাও কেন? আমি শিওর তুমি এই প্রশ্নটা করতে, তুমি খুব বুদ্ধিমান একজন ইন্টারভিউয়ার, আমি শিওর তুমি এটা জিজ্ঞেস করতে আমাকে। হ্যাঁ, কিন্তু আমি এটা জিজ্ঞাসা করছি না, আমার আসলে আসল প্রশ্নটা এটাই যে এমন কোনো কিছু তুমি রিফিউজ করেছো যেটার জন্য পরে আফসোস হয়েছে যে আমি ওই রোলটা রিফিউজ করলাম? অ্যাকচুয়ালি খুব স্ট্রেঞ্জ যে আমি এখন পর্যন্ত যেগুলো করে উঠতে পারিনি কোনো কারণে, সেটা সবসময় যে আমি রিফিউজ করেছি তা না, হয়তো আমার ডেট অন্য কেউ ব্লক করে রেখেছে বলে করতে পারিনি, হয়তো অন্য কোনো কারণে ওয়ার্কআউট করেনি, বাট করা হয়নি স্ট্রেঞ্জলি। আমি খুব স্বস্তিতে সেজন্য যে আমার না আফসোস করতে হয়নি তারপরে ওটা নিয়ে, অ্যান্ড দ্যাটস এ ব্লেসিং। তার মানে কি এই যে কোনোদিন আফসোস করবো না, নিশ্চয়ই করবো। এমন কোনো একটা প্রজেক্ট আসবে যেটা আমি করে উঠতে পারবো না, হতেই পারে, যেটা দেখে পরবর্তীকালে মনে হবে এটা আমার করা উচিত ছিল, বাট এখন পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। আই এম অ্যাকচুয়ালি ভেরি ব্লেসড দ্যাট ওয়ে।
আমরা অনেকক্ষণ ইন্টারভিউটা করে ফেলেছি, এবার শেষের দিকে আস্তে আস্তে আসি। তুমি আইফোন ইউজ করছো কেন? শুনেছি সেলিব্রিটিরা নাকি আইফোনই ইউজ করে, তো ব্যাপারটা কি, রহস্যটা কি? না, এরকম কোনো বিষয় নেই। আমি না, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখা যাচ্ছে তুমি আমি আইফোন ইউজ করছি, বাট আমি একটু আগেও দেখেছি যে তোমাদের মধ্যে অনেকে আইফোন ইউজ করছে, সুতরাং সেলিব্রিটি হলেই আইফোন ইউজ করতে এরকম বিষয় নেই। তাহলে তো সেলিব্রিটি হলে দামি গাড়ি ইউজ করতে হয়। মহিন্দ্রার একটা গাড়ি চড়ি, সেটা সেই ব্র্যাকেট দামি গাড়ি না, মানে সেটা BMW না, সেটা মার্সিডিজ না, অমুক তসুক আর যা যা ব্র্যান্ড আছে আর কি। বা সেলিব্রিটি হলে অনেক দামি বাড়িতে থাকতে হয়, ভাড়া বাড়িতে থাকি, সুতরাং আমার দামি বাড়ি নেই আর কি। প্রচুর দামি দামি জামা কাপড় পরতে হয়, আমি খুব নর্মাল সাধারণ জামা কাপড় পরি, সুতরাং সেরকম কোনো বিষয় যে আমার মধ্যে আছে তা না। আমি রোলেক্সের ঘড়ি পরি না। আইফোনটা এইটা না, এটা আই থিঙ্ক ফসিলের ঘড়ি। তো হ্যাঁ, মানে ফসিলের ঘড়িও দামি তুমি বলতে চাইতে পারো, বাট না অতটাও দামি না যেরকম ধরো অনেক সময় সেলিব্রিটিরা যেটা বলে থাকে তারা কি কি পরে। বাট এটাই কি তোমার ব্র্যান্ডিং যে আমি একদম? না, আমি বলছি যে আমার কাছে কোনো কিছু হাইফাই নেই। বলছি আমার কেন ইম্পর্টেন্ট, এটা আমি যে ঘড়িটা পরছি আর আমি একটা জিনিস পড়তে শুরু করলে আমি দীর্ঘদিন ওটা পড়তে থাকি, এটা আমার সমস্যা। যে এই ঘড়িটার বেল্টটা ছিঁড়ে গেছে, কারেক্ট, আইডিয়ালি সেটা আমার চেঞ্জ করা উচিত, কিন্তু আমার মনে হয় না যে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। মানে আমি ঘড়ি কত দামি পড়েছি বা আমি 5 বছর আগে ঘড়িটা কিনেছিলাম, সুতরাং আমার একটা নতুন ঘড়ি পরা উচিত কিনা তা দিয়ে আমার অডিয়েন্সের কিচ্ছু যায় আসে। আমি যে গাড়ি থেকে নামছি সে গাড়ির দাম 1 কোটি টাকা কিনা বা 80 লাখ টাকা কিনা নাকি 15 লাখ টাকা, তা দিয়েও আমার অডিয়েন্সের কিচ্ছু যায় আসে। আমি কি কাজ করছি এবং সে কাজের মাধ্যমে আমার অডিয়েন্স খুশি হচ্ছে কিনা সেটা তাদের কাছে বেশি। এই কথাগুলো বললে হবে না। না, আমি ফেরত আসছি এবার। সেই জন্যই এই যে স্টেটাস সিম্বল মেনটেন করার জন্য আইফোন কিনা, সেখানে ফেরত এলাম যে সেই জন্য আইফোন না। আমি এর আগে একটা আইফোন 10 ইউজ করতাম, সেটা আমার এখনো যে সিনেমা রিলিজ হয়নি সে সিনেমার ফুটেজ দেখতে পাবে, মানে অমর সঙ্গীর ফুটেজ বা দুর্গাপুর জাংশন, যেহেতু আজকের দিনে বেশিরভাগ সময় আমাদের নিজেদের ফোনে ইউজ করতে হয় সিনেমার ক্ষেত্রে, সেখানে দেখবে এখন একটা আইফোন 10 ইউজ করছি আমি। যখন ওগুলো শ্যুট করা হচ্ছিল তখন আইফোন 14 প্রো বেরিয়ে গেছে। মানে সেই ফোনটা দেহ রেখে দিয়েছিল বলে আমাকে বাধ্য হয়ে পরের ফোনটা কিনতে হয়েছে। আর আমি আইফোন 14 ইউজ করি, 14 প্রো, যখন আজকের পৃথিবীতে সবাই আইফোন 15 প্রো ইউজ করছে, কারণ এর দাম একটু কম। আমি খুব কিপটে, মানে এটা আমার ব্র্যান্ডিং না। আমি এমন কিছু টাকা বাংলা সিনেমা করে কামাই না যে আমাকে প্রচণ্ড দামি জিনিসপত্র কিনতে হবে এবং রোজ কিনতে হবে। এবং আমি জানি যে যদি একবার আমি সেই লাইফস্টাইলটাই ঢুকে যাই তাহলে আমাকে হয়তো এমন খারাপ কাজ করতে হতে পারে যে কাজগুলো আমি করতে চাই না। সেলিব্রিটিরা এটাও একটা ব্র্যান্ডিং করে, এটা দেখায়। যেরকম দেখায় না, ঘড়ি ছেঁড়া বেল্ট পরে ঘুরে বেড়ায় না, বেড়ায় না, কিন্তু আইফোন যেরকম দেখায় সেলিব্রিটিরা, তেমনি এটাও বলে যে আমি ডাউন টু আর্থ, আমি ভীষণ বিনয়ী। না, আমি বিনয়ী না, আমি কিপটে। ডিফারেন্স আছে। আমি যখন টেলিভিশন করতাম এবং টেলিভিশনের দৌলতে আমি যথেষ্ট ঠিকঠাক টাকা পয়সা পেতাম, কারণ তবে যখন টেলিভিশন করতাম তখন টেলিভিশন সিরিয়ালগুলো ভালো চলেছে, সেই জন্য চ্যানেলে ভালো টাকা দিয়েছে। আমি তখনও দামি গাড়ি চলিনি, তখনও আমি যে গাড়িটা চড়তাম সেটা ধরো একটা হন্ডা সিটি ছিল, যার অনেক দাম না। আমি তখনও প্রচণ্ড দামি জামা কাপড় পরতাম না। এর পিছনে আমি কত সাধারণ বা মাটির মানুষ সেটা প্রমাণ করার একেবারেই উদ্দেশ্য নয় আমার। আমি খুবই মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি, যেখানে আমার মা সারা জীবন বলেছে টাকা বাঁচানো উচিত, এবং আমি ভাগ্যিস সেটা করেছিলাম। যে কারণে 2019 সালে টেলিভিশন করা বন্ধ করার সত্ত্বেও 2024-এ বসে আমি এখনও কিছু কাজ নিজের পছন্দের বলে বেছে করতে পারছি। যা যা কাজ আসছে বাধ্য হয়ে সব শুধুমাত্র টাকার জন্য এখনও করতে হচ্ছে না। এবার তার মানে এই না যে কোনোদিন করতে হবে না, কালকে হতেই পারে যে আমার কোনো একটা কারণে একটা টাকার ক্রাইসিস হলো এবং কিছু এমন কাজ করতে হলো যেগুলো আমি টাকার জন্য করলাম। সেটা করতে আমার কোনো আপত্তি নেই, দ্বিধা নেই। বাট যতদিন আমি ভালো কাজ করতে পারবো, আমার যদি শুধুমাত্র টাকা পয়সা কামানোটা একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে আমি অন্য ব্যবসা করতে পারতাম, অন্য চাকরি করতে পারতাম যেখানে বাংলা সিনেমার থেকে বেশি অঙ্কের টাকা আছে, বা টেলিভিশনই করে যেতে পারতাম। এবার সেগুলো করিনি, তার একটা কারণ হচ্ছে যে আমার কাছে টাকার ইম্পর্টেন্সের থেকে অন্য জিনিসের ইম্পর্টেন্সটা বেশি। আর 2 নম্বর হচ্ছে থ্যাঙ্কফুলি আমার মা এই কনস্ট্যান্ট জিনিসটা হ্যামার করেছে, এটা মধ্যবিত্ত পরিবারে হ্যামার করা হয় যে টাকা বাঁচাতে হবে, ফিক্সড ডিপোজিট করতে হবে। আমি সেগুলো করে বড় হয়েছি বলে আমার এই গত 5 বছরের জার্নিতে টাকার জন্য শুধুমাত্র কোনো সিনেমাতে হ্যাঁ বলতে এখনো হয়নি। তো মধ্যবিত্ত পরিবারের কথা যেখানে এসেই গেল, সেখানে একটা প্রশ্ন করতেই হচ্ছে এর মাঝখানে, যে আমাদের বহু দর্শক যারা মধ্যবিত্ত পরিবার থেকে বা নিম্নবিত্ত পরিবার থেকে আছেন, তারা স্বপ্ন দেখেন যে একদিন সিনেমাতে আসবেন, অভিনয় করবেন বা সিরিয়ালে আসবেন। তো তুমি তাদেরকে কি বলবে তোমার এক্সপিরিয়েন্স থেকে, যে তাদেরকে আদৌ আসা উচিত, টাকা পয়সা আছে নাকি অন্য কোনো ক্যারিয়ারই বেছে নেওয়া উচিত? তো কোনো ক্যারিয়ার পৃথিবীতে শুধুমাত্র টাকা পয়সা আছে ভেবে যদি আমরা চুজ করি, সিলেক্ট করি, তাহলে আমার মনে হয় যে সেটা না কোনোদিনই আমাদের মনোমতো হবে। কারণ যে কোনো কাজই আমরা করি না কেন, তার পেছনে না একটা ভালোবাসা, একটা সেটা থেকে এক্সাইটমেন্ট পাওয়া খুব ইম্পর্টেন্ট।
মানে তোমার যদি মনে হতো যে আমি ইউটিউব ভিডিও বানাবো কারণ ইউটিউবে অনেক টাকা আছে, শুধুমাত্র যদি এটা ড্রাইভিং ফ্যাক্টর হতো, তাহলে আমার মনে হয় না যে তুমি আজকের দিনে দাঁড়িয়ে এরকমভাবে কাজ করতে পারতে। ঠিক একই জিনিসটা অভিনয়ের ক্ষেত্রেও সত্যি, সিনেমা বানানোর ক্ষেত্রেও সত্যি, যে টাকাটা তো অনেক পরবর্তীকালে দেখতে পাই আমরা, যখন মানুষের অ্যাকসেপ্টেন্স তৈরি হয়, মানুষ ভালোবাসা দেয়, কাজ ভালো চলে। কিন্তু ইনিশিয়াল ফেজে যখন মানুষকে দীর্ঘদিন ধরে কাজের জন্য ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়, সেটা তো খুব ফ্রাস্ট্রেটিং। তুমি যেখানে শুধুমাত্র টাকার ওপর ভর করে এইরকম একটা অকুপেশনে আসবে, তুমি তো সেই টাইমটাই দিতে পারবে না। আমি 2009 অভিনয় করা শুরু করেছি, আজকে আমরা এই কনভারসেশনটা করছি 2024-এ বসে। তো আমি যদি 9 থেকে 24-এর মাঝখানে কোথাও ভাবতাম যে টাকার জন্যই কাজ করতে হবে, তাহলে তো আমার জন্য ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করাটা সহজ হতো বলে আমার মনে হয়। তো টাকা সবার জন্য ইম্পর্টেন্ট, অবশ্য এটা নিয়ে কোনো ডাউট নেই। আমাদের সার্ভাইভ করতে টাকা লাগে, আমাদের পরিবার চালাতে টাকা লাগে, আমাদের কোনো মেডিকেল প্রবলেম হলে টাকা লাগে, সবেতে টাকা লাগে। যাদের সংসার আছে তাদের বাচ্চা কাচ্চাদের বড় করতে টাকা লাগে। তো টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু শুধুমাত্র টাকাই যদি প্রায়োরিটি হয়, তাহলে আমরা যে কোনো প্রফেশনেই যাই না কেন, সেটা আমাদের খুব একটা সুখকর এক্সপিরিয়েন্স দেবে বলে আমার মনে হয় না। ওকে, আমরা সেকেন্ড লাস্ট প্রশ্নে এসে গেছি। পারিয়া 2 কবে আসছে, তার কাজ কতটা শুরু হয়েছে, তুমি কতটা প্রিপেয়ার করবে, কবে থেকে শুরু করবে নিজেকে? আবার পারিয়া 2 এর স্ক্রিপ্ট চলছে, তথা স্ক্রিপ্ট লিখছে, এবং আমরা এক এক করে প্রিপেয়ার করতে শুরু করছি। সেইটা আমার ক্ষেত্রে তার প্রিপারেশন অনেকটাই ফিজিক্যাল ট্রান্সফরমেশন, এবং তার জন্য যা যা অ্যাকশন লাগবে সেই অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রিপেয়ার করতে হবে, সেই দিয়ে শুরু। তো আমার একটা তার আগে যে কমিটমেন্ট আছে সেটা শেষ করে করতে পারবো, তার আগে শুরু করতে পারবো না। বাট আমরা খুব চেষ্টা করবো যাতে আমরা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ওই সময়টা শুরু করতে পারি, তাহলে ভালো হয়। ওকে, আর শেষ প্রশ্ন, সূর্য যে আসছে সেই সিনেমাটা কেন দেখা উচিত, বা এই সিনেমাটা তোমার কতটা পছন্দের, কতটা কাছে? সূর্য সিনেমাটার ইউএসপি না স্পেশালিটি হচ্ছে সূর্য স্পিক্স অ্যাবাউট পজিটিভিটি অ্যান্ড হোপ। তো আজকের দিনে আমরা প্রত্যেকটা মানুষ যখন আলোচনা করি আমাদের জীবন, আমাদের নিজেদের জীবন নিয়ে নানান আক্ষেপ, নানান না পাওয়া, ডিফিকাল্ট সময়, দেয়ালে পিঠ থেকে যাওয়া, এগুলো তো আমরা আলোচনা করি। এই যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম যে বাংলা সিনেমা খুব ডিফিকাল্ট সময়, কিন্তু তার মানে কি আমরা ভালো সিনেমা বানাতে চাইবো না? আমরা কি এটা বিশ্বাস করবো না যে আগামী দিন এর থেকে ভালো হবে? সে বিশ্বাসটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে তো জীবনে আর কিছু নেই, তাই না? মানে তাহলে কিসের জন্য বেঁচে থাকে? দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট সূর্য স্পিক্স অ্যাবাউট। এই খুব অদ্ভুত একটা সময় যেখানে আমরা বাস করছি, যেখানে প্রত্যেকের জীবনে একটা রে অফ হোপ দরকার, সেখানে সূর্য এই খুব কঠিন কমপ্লিকেটেড ডিসকাশনটা খুব সহজভাবে করে। আর আমি প্রচণ্ড আনন্দিত যে এই ডিসকাশনটা আমার চরিত্রের মাধ্যম দিয়ে হয়, যেখান থেকে এটার নাম সূর্য। ধর এখানে একটা প্রজাপতি উড়ে গেল, দ্যাটস আ রে অফ হোপ, যে এত নেগেটিভিটির মধ্যেও দের ইজ পজিটিভিটি ইন দ্য ফিল্ম। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা এমন একটা সিনেমা দেখতে যেতে চায় যে সিনেমাটা জীবনে ভালো থাকা নিয়ে কথা বলবে, বা ভালো করে বাঁচা নিয়ে কথা বলবে, বলবে যে আগামীকাল আমাদের জন্য আরও সুখকর হতে পারে, দ্যাট ইজ দ্য হোপ দ্যাট সূর্য প্রোভাইডস। আর এইটা যদি খুব সহজ করে বলতে পারে, তাহলে খুব এন্টারটেইনিং একটা সিনেমা হতে পারে। সেইটা যদি কেউ দেখার ইচ্ছে রাখে, তাহলে প্লিজ সূর্য গিয়ে দেখুন। 19শে জুলাই রিলিজ করবে আপনাদের সবার কাছের দূরে সিনেমা হলে। আমি খুব বিশ্বাস করি যে আজকের দিনে যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমা মানুষের ওয়ার্ড অফ মাউথে চলে বা চলে না। সুতরাং আমরা প্রমোশনে যাই বলি না কেন, অব্র এখানে বসে যাই বলুক না কেন, এই সিনেমা চলবে একমাত্র যদি আপনাদের ভালো লাগে। আপনারা দেখুন, দেখে সবাইকে জানান কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ সবাইকে জানান, খারাপ লাগলেও সবাইকে জানান। বাট এই ওয়ার্ড অফ মাউথটা খুব ইম্পর্টেন্ট, যে এই সিনেমাটা বেরিয়েছে এবং এই সিনেমাটা আপনাদের ভালো বা খারাপ লেগেছে। সূর্যর ট্রেলারটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। অবশ্যই ট্রেলারটা দেখবেন যারা এখনো দেখেননি, দেখে কমেন্টে জানাবেন যে ট্রেলারটা কেমন লেগেছে। আর তারপর যদি ভালো লাগে অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখবেন 19 তারিখ। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।